মেহেদির বাচ্চা, বেশি কথা বলিস সত্যি সত্যি কিন্তু এবার তোর মাথা ফাটিয়ে দেব, তারপর বেডি সাজিয়ে তোর লায়লাদের কাছে পাঠিয়ে দেব। মেহেদি স্লিপার জুতোটা ক্যাচ করে ধরে ফেলে, চিন্তিত গলায় বলল, তোর কি হয়েছে শোনাবো আমার? আজকে হঠাৎ আমার টুনটুনি নিয়ে কেন টানাটানি করছিস? আসল জিনিস না থাকলে হরমোন প্রবেশ করাবো কিভাবে তোর মধ্যে? তখন লিঙ্গ ছাড়া সিংহের সাথে কাটাতে পারবি সোনা? বৃষ্টির কান ঝাঝা করে উঠল, থতমত খেলো নিজের কাণ্ডেই, কিছুতেই যেন রাগটা কমছে না। বৃষ্টি বিরক্তে উচ্চারণ করে, এখানে থাকলে কি থেকে কি বলে ফেলবে। দরজা খুলে বাহিরের দিকে হাঁটা দিল এবার। বৃষ্টির উদ্দেশ্য ধরতে পেরেই মেহেদি বৃষ্টিকে পিছন থেকে জড়িয়ে ধরে টেনে এনে ফের দরজা আটকে দিল। মেহেদির বন্ধন থেকে ছোটার জন্য ছটফট করলো বৃষ্টি। মেহেদি ছাড়লো না, মুখ ডুবিয়ে দিল বৃষ্টির ঘাড়ে, নরম সুরে বলল, কি হয়েছে আমার সোনা পাখির? এত রেগে আছে কেন? বৃষ্টি কথা বলল না, মুখ ফিরিয়ে রইল অন্যদিকে। মেহেদি বৃষ্টিকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো, মেয়েটির মুখটা হাতের আঁচলায় তুলে ফের নরম গলায় বলল, বলবি না কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আরে বাবা, না বলে বুঝবো কিভাবে? কথা বল, কোনো কারণে কষ্ট পেয়েছিস? বৃষ্টির চোখের কোটর ভরে উঠল এবার। মেহেদি অস্থির হলো আরো, একই প্রশ্ন বারবার করতে লাগলো। এক পর্যায়ে বৃষ্টি মেহেদির হাত ঝাড়া মেরে বলল, আমার কাছে কি? যা না, যা তোর লাইলিদের কাছে, যাদের সাথে পার্সোনাল কথা বলার জন্য আমাকে ঘরে একা বসিয়ে রেখে গেছিস। মেহেদি এবার বৃষ্টির রাগের কারণ পুরোপুরি ধরতে পারল। আরে তারা তো আমার সিনিয়র আপু, টুকটাক কথা বলেছিল, তার জন্য কেউ এত রাগ করে? সিনিয়র জুনিয়র যাই হোক, তাদের সাথে হেসে হেসে কেন কথা বলবে তুমি? নরম হলো বৃষ্টির কণ্ঠস্বর। মেহেদি ভ্রু নাচিয়ে বলল, আর ইউ জেলাস? অফকোর্স আই এম জেলাস। আমার জামাই অন্য মেয়েদের সাথে হা হা হি হি করলে জেলাস হব না? সহজ সরল উক্তি বৃষ্টির। মেহেদি প্রসন্ন হাসল, বৃষ্টিকে কোলে তুলে বেডের দিকে পা ফেলে বলল, এত সুন্দরী বউ ঘরে থাকতে পরনারীর দিকে চোখ দিব কোন দুঃখে শুনি? আমার বউ কি কম সুন্দরী? টেনশন নট, আমি মেহেদি আলম, আমার বউয়ের সুন্দরের পূজারী। পৃথিবীর শ্রেষ্ঠ কোনো সুন্দরীও আমার হৃদয় জাগ্রত করতে পারবে না। কিছু বুঝলি? চল তোকে একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। দিনের শেষ শহর জুড়ে রাত নেমেছে, সব আলো নিভে গিয়ে শুধু অন্ধকারের রাজত্ব। রাস্তায় ফিসফিসে নীরবতা, মানুষের ক্লান্ত নিঃশ্বাসে ভর করে। রাত যেন বাস্তবতার আয়না, যেখানে মুখোশ খুলে যায়। মেইন সড়ক দিয়ে সা সা করে ছুটে চলেছে অর্ণর কালো মার্সিডিজ গাড়িটা। বিন্দুর শেখ বাড়িতে 2 দিন থাকার কথা থাকলেও প্রায় সপ্তাহ খানেক পড়ে যাচ্ছে নিজের নীড়ে। শেখ বাড়ি থেকে অর্ণর ফ্ল্যাটের দূরত্ব ঘন্টা 2-এর বেশি। গাড়িতে বসে থাকতে থাকতে বিন্দুর কোমর ধরে এসেছে। বোবা মানুষের মতো কতক্ষণ আর বসে থাকা যায়? ড্রাইভিং সিটে গম্ভীর মুখ অর্ণ ড্রাইভিং করে চলেছে, দৃষ্টি তার ব্যস্ত সড়কে। বিন্দু বড্ড বিরক্ত। বউ পাশে বসে আছে, আর লোকটাকে দেখো যেন সে ছাড়া কারো অস্তিত্বই নেই। বিন্দু বিরক্তিকর শ্বাস নিয়ে বলল, আপনার ফোনটা একটু দেন তো। এভাবে বোবার মতো বসে থাকতে থাকতে নিজেকে সত্যি সত্যি বোবা মনে হচ্ছে। বিন্দুর ফোনটা ব্যাগের ভেতরে, আর সেটা রয়েছে ব্যাক সিটে। বিন্দুর ইচ্ছে করছে না উঠে ফোনটা বের করে আনতে। অর্ণ এক হাতে ড্রাইভিং সামলে অন্য হাতে নিঃশব্দে নিজের ফোনটা বাড়িয়ে দিল বিন্দুর দিকে। বিন্দু হাতে নিল, কোনো লক নেই, ফোনে লক নেই। ফোনটা একবার গ্রামে থাকতে ধরেছিল, তারপর আর ধরার সময় বা প্রয়োজন কোনোটাই হয়নি। বিন্দু ফট করে গ্যালারিতে ঢুকলো, হাতে গোনা 2-4টে অর্ণর ছবি ছাড়া কিছুই পেল না। থাকার কথাও না যে নিরামিষ মানুষ সে তুলবে ছবি, জাত কুল যাবে না। বিন্দু ফেসবুক, টুইটার, মেসেঞ্জার সব ঘাটলো, সন্দেহজনক কিছুই পেল না। খুঁজতে খুঁজতে সিকিউর ফোল্ডারে এসে থমকে গেল এটা লক করা। ভেতরে কি আছে দেখার জন্যে বিন্দুর মনটা খচখচ করে ওঠে। অর্ণর সামনে ধরে বলল, এটা লক কি, খুলে দিন। দেয়া যাবে না, এদিকে দেয়া, আমি খুলে দিচ্ছি। অর্ণর এমন কথায় বিন্দু সন্দিহান চোখে তাকিয়ে বলল, কেন কেন? আমাকে
লক দেখানো যাবে না কেন? কি আছে এখানে? কোন মেয়েদের ছবি লুকিয়ে রেখেছেন? ঝটপট খুলে দেন, আমি দেখব। অর্ণ কপাল কুঁচকে বিন্দুর পানে চেয়ে গম্ভীর গলায় বলল, বেয়াদব নারী। হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি জানি আমি বেয়াদব, স্টুপিড, অসভ্য, অবাধ্য সব। আপনার ভাষণ পরে শুনবো, এখন তাড়াতাড়ি লক খুলুন। বিন্দুর কথা শুনে অর্ণ বিরক্তিকর শ্বাস ফেলে শুধালো। আনলক পাসওয়ার্ড, বেয়াদব নারী। ফোনের পাসওয়ার্ড শুনে বেকুব বনে গেল বিন্দু। এটাও যে কারো পাসওয়ার্ড হতে পারে এই নিম পাতার বড়ির সাথে পরিচয় না হলে জানতোই না। বিন্দু আনলক করতে করতে বিড়বিড় করে আওড়ালো, শুধু শুধু কি লোকটাকে আধ পাগল বলি, বলদ বলে থাকি? আমি বলদ আমি বলদ বলে থাকি, নয়তো কোনো ভালো মেয়ে এক সেকেন্ডও থাকতো না। অসহ্য বর্বর লোক। গুড, তাও স্বীকার করলি তুই বলদ। অর্ণর নির্লিপ্ত স্বর থতমত খেলো বিন্দু। সে তো এতটাও জোরে বলেনি, লোকটা শুনলো কি করে? অতটা ঘাটলো না বিন্দু। লকের ভেতরে কি আছে দেখার উত্তেজনায় তড়িঘড়ি করে লক আউট করে ফোল্ডার ওপেন করতেই আলাদা আলাদা অনেকগুলো ফোল্ডার ভেসে উঠল। বিন্দু প্রথমে ফটোতে ক্লিক করে ঢুকলো। এক একটা ছবি দেখে চোখ ছানা বড়া হলো। গ্রামের সেদিনের ছবিগুলো তো সে সঙ্গে সঙ্গেই ডিলিট করেছিল, তাহলে অর্ণর ফোনের সেগুলো আবার আসলো কিভাবে? আরো কিছু ব্যাক সাইড থেকে তোলা ছবি আছে যেগুলো তার অগোচরে তোলা হয়েছে। বিন্দু আশ্চর্য হয়ে দেখলো, তারপর ঢুকলো ভিডিও ফোল্ডারে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য বিন্দু স্কোর করে উপরে টানে। বিন্দুর আর রুহির একটা 2 মিনিটের ভিডিও। বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনে ছোটাছুটি করছে। বিন্দু অবাক হয়ে বলে উঠল, এটা এটা আপনি কোথায় পেলেন কর্নেল সাহেব? সেদিন সেখানে তো কেউ ছিল না। কোথায় বসে আছেন এই ভিডিও? অর্ণ ড্রাইভিং করতে করতে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো। ছিলাম কোঠায়। চিলে কোঠায় ছিল? কই বিন্দু তো দেখতে পেল না। বিন্দু ছবিগুলো অর্ণকে দেখিয়ে অবাক লোচনে তাকিয়ে বলল, আর এই ছবিগুলো, এগুলো আপনি তুলেছেন? ইচ্ছে হলো তাই ক্যামেরা বন্দি করলাম। অর্ণর জবাব শুনে বিন্দু চোখ ছোট ছোট করে বলল, তার মানে আমার ওপর আপনার কুনজর আগে থেকেই ছিল? বিন্দুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই গাড়িটি জোরে সরে ব্রেক কষল। আকস্মিক তীব্র গতিতে ছুটে চলা গাড়িটি থমকে যেতেই বিন্দু চমকালো, ভরকালো। পড়তে পড়তেও নিজেকে সামলে নিল। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির পানে তাকিয়ে বলল। কি বললে? বিন্দু কপাল কুঁচকে ফেলল। সামান্য একটা কথা জিজ্ঞেস করার জন্যে এইভাবে গাড়ি ব্রেক কষতে হলো? বিন্দু মুখ ভেঙচি কেটে অর্ণর দৃষ্টি উপেক্ষা করে মোবাইলে মনোযোগ দিল। আকস্মিক একটা ভিডিওতে চোখ আটকে গেল। এটা তো গায়ে চা পড়েছিল সেদিনের মুহূর্ত। ফোন স্ক্রিনে স্পষ্ট ভাসছে কাঁদতে কাঁদতে বিন্দুর শরীর থেকে জামা খুলে ফেলার দৃশ্য। বিন্দু চোখ বড় বড় করে তাকিয়েই রইল। হতভম্ব হয়ে আবার তাকালো অর্ণর মুখপানে। কিছুতেই যেন হিসাব মেলাতে পারছে না সে। তার স্পষ্ট মনে আছে সেদিনের ঘটনার সময় তখন অর্ণ বাড়িতে ছিল না। সেই হিসেবে তো তার জানার কথাও নয়। তাহলে এই ভিডিও? বিন্দু ফের চোখ পাকিয়ে তাকায় অর্ণর দিকে, কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে, আপনি আমার দিকে এই নজরে তাকাতেন? অসভ্য লোক, এগুলো তো আপনার জানার বা দেখার কথা না। আপনি কি কোনোভাবে আমাদের রুমে সিসি ক্যামেরা লাগিয়েছেন নাকি? কি অশ্লীল! এইগুলো আবার ফোনেও রেখে দিয়েছে। রাগী গলায় কথাগুলো বলে হাঁপায় বিন্দু। বর্বর লোকটা তাকে আগে থেকেই নজরে রাখতো, অথচ ভাব দেখলে মনে হতো তাকে দু চোখেই দেখতে পারতো না। দেখলেই দূর দূর করে তাড়িয়ে দিত। ফোনের স্ক্রিনে এখনো ভিডিও প্লে হচ্ছে। বিদ্যুর শরীরে শুধু একটা অন্তর্বাস। দেখা যাচ্ছে বেডে বসে কাঁদছে। বিন্দু তড়িঘড়ি করে ফোনটা অফ করে দিল। নাক মুখ কুঁচকে বিড়বিড় করে গালি আওড়ালো। ছি, অসল লোক! ছোট্ট করে বললেও অর্ণ দিব্যি শুনতে পেল। সে বাঁকা চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ম্যাডাম মনে হয় ভুলে গেছেন উই ওয়্যার অলরেডি ম্যারিড। আমরা প্রথম থেকে ম্যারিড ছিলাম। আপনাকে সব অবস্থায় দেখার রাইট ছিল আমার। বিন্দু ভাবলো তাই তো, তারা তো আগে থেকেই বিবাহিত ছিল। বিন্দু গাল ফোলালো। তাই বলে এভাবে দেখবে?
হঠাৎ কিছু একটা মস্তিষ্কে ধারণা করতেই নেত্রমণি বড় বড় করে ফেলল সে। অতঃপর হতবাক গলায় বলল, তার মানে ওই দিন মিথিলা আপুর ওপরে ইচ্ছে করেই কফি ফেলেছিলেন। আপনি তো সেদিন উপস্থিত ছিলেন সেখানে। ওটা আপনি করেছেন, তাই না? দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলল বিন্দু। তার মানে সেদিন সবটাই দেখেছে অর্ণ। এর দায়ে মিথিলার উপরে ইচ্ছে করেই এমন প্রতিশোধ নিয়েছে। কিন্তু এখানে মিথিলার দোষ কোথায়? কিন্তু আপনি আপুর সাথে এমনটা কেন করেছিলেন? তার তো কোনো দোষই বিন্দুর কথা সম্পূর্ণ হবার আগেই অর্ণ মেয়েটির চোয়াল চেপে ধরে খুবই রুডলি গলায় শুধালো। খবরদার চড়ুই, ওই নামও উচ্চারণ করবি না এই ঠোঁট দিয়ে। অর্ণর তীক্ষ্ণ চাপা চোয়াল দেখে ভীত হলো বিন্দু। শুকনো ফাঁকা ঢোক গিলল সে। মিথিলার কথা যে অর্ণ শুনতে পারে না সেটা বেমালুম ভুলে বসেছিল সে। বিন্দুর ডাগর ডাগর আঁখি পল্লব ছাপতে মৃদু গলায় বলল, সরি, আর বলবো না। অর্ণ বিন্দুর কপালে কপাল ঠেকিয়ে ভারিক্ষী গলায় শুধালো, পৃথিবীর কোনো অশুভ ছায়া তোকে স্পর্শ না করুক, সমস্ত কালো আধার কেবল আমার উপরেই নেমে আসুক। ইস কি আবেগময় কণ্ঠস্বর! বেদনা নিংড়ানো বাক্যে অর্ণর ঠোঁট থেকে ঝরে পড়া এই বাক্যটা যেন মুহূর্তেই বিন্দুর ভেতরটা কাঁপিয়ে দিল। পৃথিবীর কোনো অশুভ ছায়া তোকে স্পর্শ না করুক, সমস্ত কালো আধার কেবল আমার উপরই নেমে আসুক। শব্দগুলো বিন্দুর কানে পৌঁছলেও মনে হলো বুকের ভেতর গভীরে কোথাও গিয়ে বাজছে। বিন্দুর হৃদয় জুড়ে বয়ে গেল এক চিলতে সুখের হিমেল হাওয়া। চোখ দুটো ঝাপসা হয়ে এলো অশ্রু জলে। কত মানুষ ভালোবাসার কথা বলে, কিন্তু এরকম অকপট ত্যাগের প্রতিশ্রুতি? তার মনে হলো এই মানুষটার কাছে সে সত্যিই সুরক্ষিত। পৃথিবীর সব দুঃখ না পাওয়া যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। অচেতনেই হাত বাড়িয়ে বিন্দু অর্ণর ঘাড় গলিয়ে গলা দুহাতে পেঁচিয়ে ধরে ঋণ ঋণে গলায় বলল, আপনি আমাকে প্রথম দিনেই চিনেছিলেন, তাই না? তাহলে আমাকে কেন জানালেন না আমরা ম্যারিড, আমি আপনার স্ত্রী? আপনি জানেন, আপনার স্পর্শ পেয়ে আমার ঘৃণা লাগতো, নিজেকে অপবিত্র মনে হতো, ভীষণ কান্না পেত, অসহায় লাগতো। আপনার স্পর্শ পবিত্র থাকতেও নিজেকে অপবিত্র মনে করাটা কতটা কষ্ট বোঝেন আপনি? সত্যি জানলে সম্পর্কটা সহজ হতো না। বললে বিশ্বাস করতে, শোনার পর মেনেছিলি? বিন্দু চুপসে যায়। সত্যিই তখন বুঝতে চাইতো না। শোনার পরে যে যে কাণ্ড করেছে মনে পড়তেই হাসি পায়। অর্ণ শীতল চোখে চায় বিন্দুর হাস্য উজ্জ্বল মুখশ্রীর পানে। মেয়েটির মুখটা হাতের আঁচলাই তুলে চোখে চোখ রেখে স্মিত কণ্ঠস্বরে শুধালো, তোর এই হাসি ধরনের সমস্ত রঙকে ম্লান করে দেয় সন্ধ্যাবতী। বিন্দুর রেজাল্ট বেরিয়েছে, বেশ ভালোই ফলাফল এসেছে। রুহি, বৃষ্টি আর মেহেদি সবার রেজাল্টই ভালো এসেছে। রুহি অ্যাডমিশন নিয়েছে মেডিকেল কলেজ। বৃষ্টি আর মেহেদিও ভর্তি হয়েছে। বিন্দু ভর্তি হয়েছে সেখানকার একটি পাবলিক ভার্সিটিতে। ফ্ল্যাট থেকে যেতে সময় লাগে 15-20 মিনিট। যদিও বিন্দু বৃষ্টিদের সাথে এক ভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিল, দূরত্ব বেশি দেখে অর্ণ নাকচ করে দিয়েছে। সবাই আলাদা আলাদা সিদ্ধান্ত নিলেও সম্পর্কে সেটার এফেক্ট পড়েনি বিন্দু মাত্র। সময় পেলেই আগের মতোই হাসি ঠাট্টা লেগে যায় অনলাইনে। বিন্দুর রেজাল্ট দেখে সেদিন অর্ণ প্রশ্ন করেছিল বিন্দু কি নিয়ে পড়তে চায়। বিন্দু অকপট জানিয়েছিল সে বাংলা সাহিত্য নিয়ে পড়বে। অর্ণ সেটা বিনা বাক্যে মেনে নিয়েছে। প্রথম প্রথম ভার্সিটিতে একা একা লাগলেও এখন একজন বন্ধু হয়েছে। তার সাথে খারাপ যায় না ভার্সিটির সময়। আজ শুক্রবার, বিন্দুর ভার্সিটি নেই। আজকেও অভ্যেস মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে অর্ণর জন্য নাস্তা করতে কিচেনে প্রবেশ করলো। যেই ব্যস্ত মানুষ তারা থাকলে দেখা গেল না খেয়েই চলে গেল। সকালে যেহেতু অর্ণ ভারী খাবার খায় না, তাই সিদ্ধ রুটি আর ডিম সিদ্ধ করে কিছু ফ্রুট সালাদ করে টেবিলে গুছিয়ে রাখলো। রুমে এসে দেখলো অর্ণ এখনো উপুর হয়ে গভীর নিদ্রায় মগ্ন আছে। বিন্দুর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে টকটকে লাল রঙের লিপস্টিক, আইলাইনার আর ফেস পাউডার হাতে নিয়ে অর্ণর পাশে বসলো। প্রথমে মুখে ফেস পাউডার লাগিয়ে মোটা ভ্রুচু গলে কাজল দিয়ে টমাটিম ঠোঁটে আস্তে আস্তে করে লিপস্টিক লেপটে দিল। আইলাইনার খুলে
ঠোঁটের পাশে একটা তিল এঁকে দিয়ে বাম নাকের পাতায় একটি ছোট্ট করে তিলের মতো দিল। এখন দেখতে মনে হচ্ছে নাক ফুল দিয়েছে। নিজের কার্য সিদ্ধি সেরে অর্ণর দিকে ড্যাব ড্যাব করে তাকালো বিন্দু। অমনি ফিক করে হেসে ফেলল সে। লোকটা উঠে এগুলো দেখলে কি রিয়াক্ট করবে? রেগে যাবে না? নিশ্চয়ই তাকে মাথায় তুলে আছাড় মারবে। বিন্দু ফোন নিয়ে ঝটাঝট কয়েকটা ছবি তুলে নিল। রুহিকে দেখাতে হবে না? বিন্দু অর্ণর গালে চুমু দেওয়ার ভঙ্গি করে সেলফিও তোলে। অর্ণর উদাম পিঠে চুমু খেয়ে উঠে সরে যেতে নিলেই হুমড়ি খেয়ে পড়ল অর্ণর উন্মুক্ত বুকের উপরে। আকস্মিক এমন হওয়াতে হকচকিয়ে গেল বিন্দু। অর্ণ ঘুম ঘুম চোখে তাকিয়ে ভারিক্কি গলায় বলল, কোথায় যাচ্ছিস? আগুন জ্বালানোর পর যে নেভাতে হয় জানিস না? বিন্দু লিপস্টিক আর ফেস পাউডার বালিশের নিচে লুকিয়ে আমতা আমতা করে বলল। কি বলেন? আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। অর্ণ বিন্দুকে বেডে ফেলে নিজের ভয় ছেড়ে দিল বিন্দুর নাজুক দেহের উপরে। বিন্দু টিপ টিপ করে অর্ণর মুখপানে তাকিয়ে আছে। তার বড্ড হাসি পাচ্ছে অর্ণর চেহারা দেখে। বেচারি ধরা পড়ার ভয়ে হাসতে পারছে না, কেবল মৃদু গলায় বলল, কি করছেন? ছাড়ুন, গোসল করতে যাব আমি। এত সকালে গোসল করবি কেন? আমার যতদূর মনে আছে রাতে তো আমাদের মধ্যে কিছু হয়নি। তাহলে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল অর্ণ। বিন্দু মেকি রাগ করে বলে উঠল, সকাল? এখনো সকাল আছে। চোখ খুলে দেখেন সাহেব, বেলা 8টা ছাড়িয়েছে। তাছাড়া ভার্সিটিতে যাবার আগে প্রতিদিনই গোসল করি, জানেন না? এখন হাতির মতো শরীর নিয়ে আমার ওপর থেকে উঠুন তো। অর্ণ বিন্দুর ওড়না খুলে ছুঁড়ে ফেলে দিতে দিতে বলল, সেটা এতক্ষণ জ্বালানোর আগে ভাবা উচিত ছিল। শান্তিতে ঘুমাচ্ছিলাম, সহ্য হচ্ছিল না। এখন এই হাতির মতো শরীরের ভর সহ্য করতে হবে পাখি। বিন্দু ঢোক গিলে গলাটা ভেজালো। বিপদ সেধে ডেকে আনলো। অর্ণর চোখ বলছে সে এতক্ষণ সজাগ ছিল। এটা কি সত্যি? আচ্ছা, লোকটা এত শান্ত কেন? কিছু বলল না? তার তো এতক্ষণে 100টা ধমক দেওয়ার কথা ছিল। না টের পেলে নির্ঘাত বকতো। দোটানায় পড়ে যায় সে। ঘাড়ে মৃদু ব্যথার আভাস পেতেই চোখ কুঁচকে এলো বিন্দুর। বিন্দু সন্দিহান চোখে তাকিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনি এতক্ষণ সজাগ ছিলেন? প্রশ্নটা কেমন বোকা বোকা লাগছে না? কর্নেল কি এমন এমনিই করেছে? একটা পিঁপড়া শরীরে বসলে যে বোঝার ক্ষমতা রাখে, সে এত কিছু হয়ে গেলে বুঝবে না? অর্ণর ঠোঁটে বাঁকা হাসি ছাড়া আর জবাব পেল না বিন্দু। অর্ণর নির্লিপ্ত মুখে বাঁকা হাসি দেখে মেয়েটা ঢের বুঝতে পারছে। পাজি লোকটা সব বুঝতে পারছে। আপনি এতক্ষণ ঘুমানোর ভং ধরেছিলেন, তাই না? আজকে এত ভালো লোকই দেখালেন যে। এত ভালো মানুষ তো আপনি নন। ধমকালেন না, বকলেন না। বিন্দুর কথা শুনে অর্ণ চোখে হাসলো। বাচ্চা বউ আমার, তার বাচ্চামিতে সামিল না হয়ে কই যাই বল? বউয়ের মুখে হাসি ফোটাতে যদি একটু ভং ধরতে হয়, ক্ষতি কি? তোর সঙ্গে থাকতে থাকতে এই বয়সে এসে দেখ, দিন দিন নিজেই বাচ্চা হয়ে যাচ্ছি। জাদু বিনে তুই, বুঝলি? নয়তো শেখ নফিল অর্ণকে কবজা করা কি এত সহজ? বিন্দু মনে মনে ভেংচি কাটলো। এমন করে বলছে মনে হচ্ছে তাকে জীবনেও বকে না, অথচ লোকটা তাকে কথায় কথায় ধমকায়। বিন্দু অর্ণকে সরিয়ে দিতে চেয়ে বলে, ছাড়ুন, আমি উঠবো। ধরছে কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? এখন আর কোনো ছাড়াছাড়ি নেই। বাই দ্য ওয়ে, এই লিপস্টিকে রাঙানো ঠোঁটের ছাপ কোথায় কোথায় বসাই বলতো? অর্ণর এমন কথা শুনে বিন্দুর আঁখি পল্লব অস্বাভাবিক হলো। লোকটার বাঁকা হাসি দেখেই বোঝা যায় লোকটা কিছু একটা ফন্দি আটছে। বিন্দু ছোটার জন্যে ছটফট করতে করতে বলল, খবরদার, উল্টা পাল্টা কিছু করবেন না। বেলা হয়েছে অনেক, এখন কিছুই হবে না। ছাড়ুন। উফ, হাতিটাকে নড়াতেও পারছি না, সরুন তো। অর্ণ শুনল কিনা বোঝা গেল না। সে তো বিন্দুর পুরোটা নিজের করে নিতে ব্যস্ত। বেচারি বিন্দু মুখ লটকে সাড়া দেওয়া ছাড়া অপশন পেল না। তার চোখে লাজুক মিশ্রিত অনুভূতি। অন্তরের গোপন কোথাও যেন এক অদ্ভুত টান তাকে অর্ণর কাছে বেঁধে ফেলল। জানালার ফাঁক গলিয়ে সূর্যের রশ্মি ঢুকে পড়ল ঘরে। অন্ধকার কোণগুলো আলোকিত হয়ে উঠল মুহূর্তেই। আলো যেন সাক্ষী হয়ে দাঁড়ালো নীরব আবেগের। বাতাসে জমে থাকা নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল।
মনে হয় এই ছোট্ট বদ্ধ ঘরেই দুজন পবিত্র আত্মার মিলন ঘটছে, যা পৃথিবীর কোনো ভাষায় পুরোপুরি বর্ণনা করা যায় না। নিস্তব্ধ ঘরে দুজন মানুষের ঘনত্ব শ্বাস প্রশ্বাসের মধ্যে শোনা গেল পুরুষালী নেশাক্ত হাক্কি কণ্ঠস্বর। তোর চোখে তাকালে আমি আমার ভবিষ্যৎ দেখি, আর তোর ঠোঁটে আমি খুঁজে পাই চিরন্তন মানসিক শান্তি। ঘড়ির কাঁটায় সময় প্রায় সকাল 10টা। মেহেদি ভার্সিটির জন্য তৈরি হয়ে বাইক বের করে দাঁড়িয়ে আছে, অথচ বৃষ্টির আসার কোনো দেখা সাক্ষাৎ নেই। মেয়েটাকে আসার আগে বলে আসলো তৈরি হয়ে নিচে নামতে, করছেটা কি এখনো? মেহেদি বিরক্ত হয়ে পুনরায় বাড়ির ভেতরে প্রবেশ করে, বড় বড় পা ফেলে এগিয়ে চলে বৃষ্টির রুমে। ভিড়িয়ে রাখা কপাট ঠেলে ভিতরে ঢুকতেই মেজাজ সত্যম আকাশে ওঠে তার। বৃষ্টি রিল্যাক্স মুডে পায়ের উপর পা তুলে শুয়ে শুয়ে ফোন টিপছে। মেহেদি ছো মেরে ফোনটা টেনে নিয়ে আছাড় মারল বিছানার উপরে। বৃষ্টি হকচকিয়ে উঠে দাঁড়ালো। মেহেদি কটমট করে তাকিয়ে বলল, এই বেয়াদব, তোকে রেডি হয়ে নিচে আসতে বলছিলাম না? বৃষ্টি ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি বলেছিলাম না ভার্সিটিতে যাব না, আমার পড়াশুনো করতে ভালো লাগে না। মেহেদি বিরক্তিকর শ্বাস ফেলে। সেই এইচএসএসসি থেকে একটাই কথা বলে আসছে মেয়েটি, আর পড়বে না, আর পড়তে ভালো লাগে না। কত জোর জবরদস্তি করে ভার্সিটিতে ভর্তি করালো, এখন আবার সেই একই গান, একই পথে চলছে মেয়েটা। মেহেদি ললাটে ভাঁজ করে জিজ্ঞেস করলো, পড়ালেখা ভালো লাগে না তো কি করতে ভালো লাগে আপনার ম্যাডাম? সংসার করতে ভালো লাগে, তোমার কাছে থাকতে ভালো লাগে, রান্না বান্না করতে ভালো লাগে, শুয়ে শুয়ে ফোন টিপতে ভালো লাগে, আর হয়েছে হয়েছে, থাম। বৃষ্টির কথা সম্পূর্ণ শেষ হবার আগেই ধমকে ওঠে মেহেদি। চোখ পাকিয়ে শাসিয়ে বলল, অনেক শুনেছি, 5 মিনিটের মধ্যে রেডি না হলে এভাবেই ঘাড় ধরে নিয়ে যাবো ইডিয়েট। আসছে লেখাপড়া বাদ দিয়ে শুয়ে শুয়ে ফোন টিপতে, যা রেডি হ। বৃষ্টি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সে যে এত কিছু বলল, আর ছেলেটা শুধু ফোন টিপার কথাই শুনলো। বৃষ্টি তেরামি করে বলল, আমি যাব না, আমার ঘাড়কেই নিয়ে যাও। মেহেদি জোরে সরে এক ধমক দেওয়ার জন্য প্রস্তুত হবার পর্বেই দরজায় টোকা পড়ল। আসবো? মানোয়ারা বেগমের কণ্ঠস্বর মেহেদি রাগটুকু গিলে বলল। আসো আম্মু। ভদ্র মহিলা ভেতরে প্রবেশ করে ছেলে মেয়ের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলেন, এত চিল্লাচিল্লি করছিস কেন? তোর বাবা তোদের চিল্লাচিল্লি শুনে মনে করেছে তোরা ঝগড়া করছিস, তাই তো আমাকে পাঠিয়ে দিল দেখার জন্য। কি হয়েছে এখানে? তুই ওর সাথে রাগারাগি করছিস কেন? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো আম্মু, ওকেই কুবুদ্ধি কে দেয়? জিজ্ঞেস করো ওর পড়াশোনা করতে প্রবলেম কি। সেই থেকে বলছি, অথচ সে নাকি আর পড়বেই না। মেহেদির কথা শুনে ভদ্রমহিলা বৃষ্টির দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার বৃষ্টি, ভার্সিটিতে যাচ্ছ না কেন? পড়বে না, এ আবার কেমন কথা? আমার পড়াশুনো করতে ভালো লাগে না বড় আম্মু, তুমি তোমার ছেলেকে বলো না আমি আর ভার্সিটিতে যাব না, আমি সংসার করব। সংসার তো করতেই আছো, এখন ভার্সিটিতে যাও। না, আমি তোমাদের সাথে সারাদিন থাকবো। ভদ্রমহিলা বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে বলেন, এখন তো তোর পড়ার বয়স বৃষ্টি, সংসার করার অনেক সময় আছে। নারীদের লেখাপড়া করে স্বাবলম্বী হওয়া জরুরি। যাও মা, ভার্সিটিতে যাও। প্রয়োজনে সপ্তাহে 5 দিন যাও, বাকিটা সময় আমাদের সাথে কাটাও। তাহলে সংসারও হবে, আবার লেখাপড়াও হবে। কি বলেছি বুঝতে পারছো? আর যেন ঝগড়া করতে না শুনি। বৃষ্টি মাথা নাড়ল। সে এখন থেকে সপ্তাহে 5 দিন ক্লাস করবে। মনোয়ারা বেগম চলে গেল। মেহেদি বৃষ্টির আপাদমস্তক এক পলক তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, এতটুকু মেয়ে, সে নাকি পড়ালেখা বাদ দিয়ে সংসার করবে। বৃষ্টি কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আমি এতটুকু, তাই তো? এতটুকু মেয়েটির কাছে যেন কেউ না আসে। সংসার করার বয়স না হলে তো স্বামী পালারও বয়স হয়নি। এখন থেকে আমি একা থাকবো, শুধু একবার কাছে আসুক। যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছি না, আমিও বৃষ্টি না। দিনের ভিড় পেরিয়ে শহরটা যখন ঘুমিয়ে পড়ে, রাত তখন লুকোনো গোপন কাহিনী খুলে ধরে। অন্ধকারে গোপন প্রণয়ের স্পর্শ লেগে থাকে, যেন নিষিদ্ধ তবু অদ্ভুতভাবে টানে প্রাণকে। রাত ভালোই হয়েছে,
সারফরাজ হোমওয়ার্ক করে রাতে খেয়ে ঘুমিয়েও পড়েছে। রুহি রান্নাঘরে সাজেদা বেগমের জন্য পানি গরম করছে। ভদ্র মহিলা বেশ কিছুদিন ধরেই ঠান্ডায় ভুগছেন। হানি হট ব্যাগে গুছিয়ে তার রুমে দিয়ে নিজের রুমে আস্তে আস্তে শুনতে পেল ফোন বাজছে। রুহির মুখে হাসি ফুটে উঠল। রিসিভ করে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? রুহি ললাটে ভাঁজ করে ফোনটা কান থেকে নামিয়ে দেখলো, না, সাদেই তো ফোন করছে। লোকটা এভাবে ভার ভার কথা বলছে কেন? ওপাশ থেকে শোনা গেল, কোথায় ছিলে এতক্ষণ? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছে। আম্মুর কাছে ছিলাম। মায়ের ঠান্ডাটা না কমলে কালকে আবার গিয়ে পরীক্ষাটা করে এসো। হ্যাঁ, ডক্টরের সাথে কথা বলেছি, সে কাল একবার যেতে বলেছে। সাদী নিজেও কথা বলেছে ডাক্তারের সাথে, মায়ের সাথেও আলাদা কথা বলে নিয়েছে। শুনেছে তার সুবিধা অসুবিধার কথা। দুপাশে দুজনেই চুপ। রুহি মন খারাপ করে। এইভাবে কেন কথা বলছেন? কিভাবে কথা বলছে? পাল্টা প্রশ্ন ছুড়ল সাদী। রুহির চোখ ছলছল করছে। সে কান্না গিলে বলল, কেমন পর মানুষের মতো বিহেভিয়ার করছেন? কি হয়েছে আপনার? হাঁপানো ডুকির বাচ্চা, নাকে কাটলে সে থাপড়ে যাব, দেখিস। কথা কথা ভেবে করে কান্না ছাড়া কি কিছু পারিস না? আকস্মিক সাদীর থেকে হতবুদ্ধি হলো রুহি। সাদীর এই রাগের কারণ কিছুতেই ধরতে পারে না সে। সারা দিনের হিসাব কষতে বসে মেয়েটি। না, রাগ করার মতো তো সে কিছুই করেনি। কলেজ থেকে এসে সাদীর সাথে কথা বলে টুকটাক কাজ করেছে। তারপর বিকালে সারফরাজের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে পড়তে বসেছে। বসে বসে চিমা রাখছে। সাদীর কথা শুনে ভাবনার জগৎ থেকে ছিটকে পড়ে রুহি। তড়িঘড়ি করে বলে, কি হয়েছে বলবেন না আমায়? বলে কি হবে? তুই শুনিস আমার কথা? রুহি অবাক হলো। সে শোনে না সাদীর কথা। এমন কি কথা আছে? হঠাৎ কিছু মনে পড়তেই হাসি পেল মেয়েটির। উফ জান, তুমিও না, আগে বলবে তো নাকি? আমাকে তুমি করে ডাকার জন্য তোকে প্রতিদিন কেন বলতে হবে হাঁপানো ডুকি? তুই জানিস না কোথায় আমার সুখ? আপনি সমর্থন করার জন্য সে সাদী এতক্ষণ এমন ছন্নছাড়া ব্যবহার করছিল, এবার বুঝতে পারছে রুহি। এবার সাদীর নরম সুর শুনে প্রসন্ন হাসলো। আচ্ছা বাবা, ভুল হয়েছে আমার। এখন থেকে রোজ তুমি তুমি করে বলবো, ঠিক আছে? ভিডিও কলে এসো। সাদী ভিডিও কল করলে রুহি রিসিভ করে মুখের সামনে ধরলো। সাদী দু চোখ ভরে দেখতে লাগলো তার প্রেয়সীকে। রুমে বসে ওড়না নিয়েছিস কেন? ফেলে দে। আর রুহি কিঞ্চিত লাজুক গলায় বলল, শোবার সময় রাখবো নে। তোকে ফেলে দিতে বলছি না? সাদীর ধমকে রুহি শরীর থেকে ওড়না খুলে রাখলো। সাদী কেমন সম্মোহনী চোখে তাকিয়ে বলল, জান চলে আসে, তোকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। আর রুহি অবাক হয়ে বলল, কি বলো, এত রাতে এতটা পথ জার্নি করে এসে আবার সকালেই যেতে হবে? দরকার নেই এত জার্নি করার, তার চেয়ে রেস্ট করো। তোকে যে আমার দরকার। সাদীর কথা শুনে রুহি নরম গলায় বলল। আমি তো তোমারই, কি দরকার এত কষ্ট করার? সাদী রুহির কথা শুনে চোখ বন্ধ করে বলল। তোকে ছাড়া যে আমার কষ্ট হয় সেটা বুঝতে পারছিস না? আর রুহি বলার মতো কিছু পেল না। আশেপাশে থাকলে আসতে বলতো, কিন্তু সাদী রয়েছে রাঙামাটি। রাত 12টার কাছাকাছি। এখন আস্তে আস্তেই তো রাত পেরিয়ে যাবে, আবার ফিরবে কখন? তারপর তাদের মাঝে অনেকক্ষণ কথাবার্তা হলো। এক পর্যায়ে সাদী বলল, নেক্সট মান্থ এসে কিন্তু আমরা মালদ্বীপ যাব। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হ। রুহি অবাক হয়ে বলল। কি, মালদ্বীপ? কেন? সাদী চোখ মুখ কুঁচকে বলে, কেন আবার হানিমুনে? হানিমুনে? বিয়ে গেল বাসি হয়ে, এখন আবার হানিমুন? বিয়ের পর মাত্র 1 মাস কাছে থাকলাম, ভালো করে তোর আগা গোড়া দেখতেই পেলাম না, আর তুই বলছিস অনেক পুরনো হয়ে গেছে। রুহি ভাবলো কিছু, তারপর বলল, তা না হয় গেলাম। মা সারফরাজ? তাদের কি হানিমুনে নিয়ে যাবো? মা যতদিন বেঁচে আছে তোকে আমার কাছে পার্সোনালি রাখবো না। আমার মাই আমার কাছে একটা দুনিয়া, তুই তো জানিস সেটা। তাই ভাবলাম একেবারে তো আর কাছে এনে রাখতে পারবো না, মাঝে মধ্যে যদি একটা চন্দ্রবিলাস করি ক্ষতি কি? থামলো সাদী, ফের বলে উঠল, তুই যাবি না হাঁপানো ডোকে? তা তো যাওয়াই যায়। পড়ার টেবিল জুড়ে বই খুলে বসে আছে বিন্দু। পড়তে পড়তে একেবারে বিরক্ত হয়ে গেছে। এক পর্যায়ে ঠাস করে বই বন্ধ করে উঠে দাঁড়ালো। খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে ফোন স্ক্রল করছে অর্ণ।
বিন্দু গিয়ে অর্ণর একটি হাত সরিয়ে কোলের মধ্যে ঢুকে অর্ণর বুকে মাথা রাখলো। অর্ণ বিন্দুর পানে তাকায় না, ফোন স্ক্রল করতে করতে এক হাতে বিন্দুকে আলতো জড়িয়ে ধরে। অমনি ছ্যাত করে উঠল বিন্দু। অর্ণর হাত ঝাড়া মেরে ফেলে ফোঁসফোঁস করতে করতে নিচের বালিশে নেমে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। অর্ণ এবার চোখ কুঁচকে তাকালো মেয়েটির পানে। ফোনটা পাশে রেখে পেছন থেকে বিন্দুকে জড়িয়ে ধরলো। এতে আগুন ঘি পড়ার মতো জ্বলে উঠল বিন্দু। অর্ণকে ঝাড়া মেরে সরিয়ে দিতে দিতে রাগী গলায় বলল, সরুন, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। আপনি আপনার ওই কাজ নিয়েই ডুবে থাকুন। খবরদার বলছি, ছোবেন না আমাকে, অসহ্য বর্বর লোক একটা। অর্ণ বিন্দুর বাচ্চামো দেখে শব্দ করে হেসে ফেলল। বিস্মিত হয়ে বিন্দু ঘুরে তাকালো। সে কি সত্যিই দেখছে? লোকটা হাসছে, তাও এভাবে। অর্ণকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে বিন্দু হতভম্ব শিহরিত সব একসঙ্গে হলো। পর মুহূর্তেই আবার গাল ফুলিয়ে ওপাশ ফিরল মেয়েটা। লোকটা তার অভিমান উপেক্ষা করে হাসছে। কোথায় তার রাগ ভাঙাবে তা না করে কিভাবে দেখো হাসছে, অসহ্য। অর্ণ বিন্দুর ফুলিয়ে রাখা গাল দয়ে ঠোঁট ছোঁয়ায়, কানের লতিতে হালকা বাইট করে হাক্কি স্বরে বলে, রাগ করেছিস জান? বিন্দু নিরুত্তর, জোর করে মুখ ঘুরিয়ে শক্ত করে রইল। অর্ণ জোর করে টেনে নিজের দিকে ফেরায় মেয়েটিকে। রাগলে তোকে ঠাকুরমার ঝুলির ওই পেতনির মতো লাগে, সত্যি বলছি। কিন্তু এবার চোখ পাকিয়ে তাকিয়ে বলল, এখন তো আমাকে পেটনির মতোই লাগবে। পুরনো হয়ে গেছি না তো। আসছেন কেন পেটনির কাছে? সুন্দরী বান্ধবী খুঁজে নিন না একটা, ছাড়ুন আমাকে। অর্ণ বিন্দুকে আষ্টে পৃষ্ঠে চাপটে ধরে বিন্দুর নাজুক দেহটা নিজের শক্ত বন্ধনে আবদ্ধ করে ফেলে। বিন্দুর ঘাড়ে নাক ঘষতে মেয়েটা ছোটাছুটি করে ব্যর্থ হয়, জেদি গলায় বলে, ঘুমাবো আমি, ডিস্টার্ব করছেন কেন? সরুন। অর্ণর কপাল কুঁচকে যায় মেয়েটির রাগত চেহারা দেখে। সে গম্ভীর গলায় বলে ওঠে, এতটুকু পুচকে শরীরে এত জেদ আসে কোথা থেকে তোর? 5 আঙ্গুলের জায়গা নেই পুরো শরীরে, আবার আসছে আমার সাথে জেদ দেখাতে। বিন্দু অর্ণর ধমকে মোটেও ভয় পেল না। সে আরো তাকে ঠেলে নিচের থেকে সরিয়ে দিতে দিতে ব্যর্থ চেষ্টা করে বলল, কাজ করছিলেন না তো যান গিয়ে সেটাই মন দিয়ে করুন, আর ছাড়ুন আমায়। অর্ণ কি কথা শোনার পাত্র? সে সাপের ন্যায় পেঁচিয়ে ধরল বিন্দুর গোটা শরীর। বিন্দু জেদ দেখিয়ে কিছুক্ষণ ছোটাছুটি করে বকাবকি করলো। তারপর নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল অর্ণর বুকের মধ্যিখানে। অচেতনে অর্ণর বুক মুখে গুজে বলিষ্ঠ পিঠ আঁকড়ে ধরে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অর্ণ বিন্দুর কপালে একটা গাঢ় চুমু এঁকে দিল। বিন্দুর ত্বক স্পর্শ করতেই অনুভব করলো বিন্দুর শরীরের টেম্পারেচার অস্বাভাবিক গরম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিন্দুর উষ্ণতা। মধ্যরাতে গা কাঁপিয়ে জ্বর এলো বিন্দুর। অর্ণ নির্ঘুম তখনও ঠায় বসে আছে বিন্দুর মাথার কাছে। অর্ণ উঠে একটা বড় গামলা, মগ আর পানি ভর্তি বালতি এনে বিন্দুর মাথায় পানি দিতে লাগলো। কপালে জলপট্টিও দিয়ে রাখলো। বিন্দুর জ্বরটা পড়ছে না দেখে বিন্দুর শরীর থেকে ওড়না ফেলে সম্পূর্ণ শরীরটা মুছে দিল। পুরো কাজটা এতটাই দক্ষ হাতে করলো যেন এতে সে আগে থেকেই অভ্যস্ত। শরীরে পানির স্পর্শ পেতেই শীতে কাঁপতে শুরু করে বিন্দু। অবচেতনে বিড়বিড় করে বারবার দাদিকে ডাকছে। ছোট্টবেলা থেকেই অসুখ বিসুখে সে দাদিকে কাছে পেয়েছে। তাকে আঁকড়ে ধরেছে, মানুষটা নেই, অভ্যাসটা রয়ে গেছে। বিন্দুর অবস্থা দেখে অর্ণর গম্ভীর মুখে দেখা মিলল স্পষ্ট চিন্তার ছাপ। আলমারি খুলে মোটা কম্বল এনে বিন্দুর শরীরটা ঢেকে দিল। বিন্দুর সহজে অসুখ বিসুখ হয় না, আবার যখন হয় একেবারে কাবু হয়ে ফেলে। বিন্দুকে কাঁপতে দেখে অর্ণ এসি বন্ধ করে দিয়ে শরীরে জড়িয়ে থাকা কালো টি শার্টখানা খুলে কম্বলের মধ্যে ঢুকে বিন্দুকে জাপটে ধরল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথেই বিন্দুর শরীরের কম্পনটা কমে এলেও অর্ণর হলো বেহাল দশা। ঘেমে নিয়ে একাকার, বুকের ঘন কালো লোমশগুলো ঘামে লেপ্টে আছে। অসহ্য রকমের গরম লাগছে তার। বিন্দুর শরীরের তাপমাত্রা যেন তার চামড়া পুড়িয়ে দিতে চাইছে। অর্ণ বুঝলো এভাবে হবে না। সে উঠে বসলো, তোয়ালে দিয়ে মুছে নিল উন্মুক্ত ঘাড়, বুক। ড্রয়ার খুলে কাঙ্ক্ষিত জিনিস বের করে ফের এলো বিন্দুর কাছে। বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আলতো স্বরে ডাকলো,
জান, বিন্দুর কর্ণগোচর হলো স্বামীর চিন্তিত কণ্ঠস্বর। ঠোঁট দুটো কিঞ্চিত কাঁপলো কিছু বলার তাড়নায়, তবুও দুর্বল চোখ মেলে তাকাতে পারল না। অর্ণ ফের ডাকলো। চড়ুই পাখি, ওঠো, মেডিসিনটা খেয়ে আবার শো। বিন্দুর ভরসায় রইল না অর্ণ। বিন্দুর পিঠের নিচে হাত ঢুকিয়ে আস্তে আস্তে করে বসিয়ে দিল সে। মুখের কাছে পানির গ্লাস ধরে বলল। দেখি জান, হাঁ করো। বিন্দু চোখ বন্ধ অবস্থায় ছোট্ট করে হাঁ করলো। অর্ণ ঔষধ খাইয়ে দিয়ে আবার শুইয়ে দিল বিন্দুকে। নিজে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। হঠাৎ এত জ্বর আসার কারণ দেখতে পেল না সে। গলায় ঝুলিয়ে রাখা তোয়ালে দিয়ে বিন্দুর চুল মুছতে মুছতে ভ্রুদয় কুঁচকে ফেলল সে। মেয়েটির চুলের আগা ভিজে কেন? সে তো পানি দিল মাথার তালুতে, তাহলে? অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল বিন্দুর ফ্যাকাশে মুখশ্রীর পানে। মেয়েটি গোসল করে চুল মুছবে না তার আল্লাহ কিরা। চুল বিন্দুর হলেও প্রতিবার গোসলের পর তোয়ালে চেপে চেপে মুছে দেয় অর্ণ। সে কাছে না থাকলে নিশ্চয়ই মেয়েটি চুল মুছে শুকায় না। অর্ণ হেয়ার ড্রায়ার এনে আস্তে ধীরে বিন্দুর চুলে চালাতে চালাতে বিড়বিড় করে আওড়ালো। ইডিয়েট। বিন্দুর কি সেই কথা কর্ণগোচর হলো? সে নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানার সাথে। অর্ণ ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে ঘুমন্ত বিন্দুকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল বিন্দুর মুখপানে। এতটুকু সময়ের মধ্যেই মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, ঠোঁটজোড়া রুক্ষতা হয়ে আছে। অর্ণ শব্দ করে চুমু খায় বিন্দুর কপালে। ঠোঁট ছোঁয়ায় মেয়েটির শুষ্ক ঠোঁটে। সঙ্গে সঙ্গে সরল না, না গাঢ় চুমু খেলো, শুধু ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে রাখলো। অচেতন বিন্দু টেরও পেল না, পেলে নিশ্চয়ই বরাবরের মতোই লজ্জায় গুটিয়ে যেত। রাত প্রায় শেষের পথে, অথচ অর্ণর চোখের ঘুম হারাম হয়ে গেছে। সে এখনো একইভাবে বক্ষ পিঞ্জরে আগলে রেখেছে বিন্দুকে। মেয়েটির মুখটা হাতের আঁচলাই তুলে বিড়বিড় করে আওড়ালো। এত কেয়ারলেস কেন তুই? নিজের একটুখানি খেয়াল রাখতে পারিস না? আমাকে চিন্তায় ফেলতে, যন্ত্রণা দিতে ভালো লাগে তোর? কবে বুঝবি আর? তোর এই বাচ্চা স্বভাবের চিন্তায় পাগল হয়ে যাব আমি। সকাল সকালেই অর্ণ ডাক্তার ডাকলো। ডাক্তার এসে প্রয়োজনীয় ঔষধপত্র দিয়ে বিন্দুকে রেস্ট করতে বলে চলে গেল। মেয়ের অসুখের কথা শুনে মীরা আর সাজ্জাদ রেজা খুব সকালেই চলে এলো। তারা আসতেই অর্ণ বিন্দুকে রেস্ট করতে বলে নিজের কাজে চলে গেল। মূলত তার আজকে একটু ইম্পর্টেন্ট কাজ আছে দেখেই মীরাকে বিন্দুর অসুস্থতার কথা জানিয়েছে। মীরার থেকে রুহি, রুহির থেকে বৃষ্টি, ব্যাস সকাল গড়িয়ে দুপুর হবার আগেই সবাই উপস্থিত। হাসি ঠাট্টা আর গল্পেই সময়টা চলে গেল। অর্ণ এলো দুপুর নাগাদ। বিন্দু তখন ড্রয়িং রুমে বসেছিল রুহিদের সাথে। অর্ণ উপরে গেল না, সোজা গিয়ে বসলো বিন্দুর পাশে। সুঠাম দেহি গায়ে ইউনিফর্ম। বিন্দু আজ চোখে দেখলো স্বামীর ক্লান্ত মুখখানি, তবুও অভিমান করে চুপচাপ বসে রইল, তাকালো না পর্যন্ত তার দিকে। মেহেদি সালাম ঠুকে বলল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আসলে কখন? স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধালো অর্ণ। মেহেদি অর্ণর সামনে আসলে একটু অকওয়ার্ড ফিল করে, নিজের পুরনো কর্মের জন্য ইতস্তত বোধ করে। তবে অর্ণর স্বাভাবিক আচরণ ওকে সহজ হতে সাহায্য করে। আগের কথা মনে পড়লে হাসি পায় তার। ভাগ্যিস বৃষ্টি তার ভালোবাসায় যন্ত্রণায় ভুলিয়ে দিয়েছে, নয়তো একাকী ভালোবাসার যন্ত্রণা এখনো ছটফট করত। মেহেদি নিজেকে ভাগ্যবান পুরুষ মনে করে বৃষ্টিকে স্ত্রী হিসেবে পেয়ে। অর্ণর কথা শুনে মাথা নাড়ালো মেহেদি। আছি আলহামদুলিল্লাহ, এই তো 10টা-11টার দিকে এসেছি। অর্ণ বিন্দুর ফুলিয়ে রাখা গাল দয়ে চাপ দিয়ে বিন্দুর মুখটা নিজের দিকে টেনে নিয়ে কপাল কুঁচকে বলল, এই দুটোর প্রবলেম কি? এরা এভাবে বেলুনের মতো ফুলে আছে কেন? সবার সামনে বিন্দু বিস্মিত হয় অর্ণর এমন আচরণে। অর্ণ বরাবরই নিজের ব্যক্তিগত বিষয় একান্ত গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করে। আচমকা এমন কাণ্ডে বিন্দু কিঞ্চিত লজ্জা পেল। বৃষ্টি আর রুহি মিটমিট করে হাসছিল। অতঃপর বৃষ্টি ঠাট্টা করে বলল, ওর আপনার আদর চাই ভাইয়া। অর্ণ কপাল গুটিয়ে বিন্দুর পানে চেয়ে গম্ভীর গলায় শুধালো। সত্যি? বিন্দু আখি পল্লব ঝাপটে গালদয় ফুলিয়ে বলে, একদম না, ওরা আপনার থেকে কিচ্ছু চায় না। আপনি আপনার কাজে যান তো, বিরক্ত করেন না।
কণ্ঠে স্পষ্ট অভিমান। অর্ণ পাত্তা দিল না সেটা। সে বিন্দুর কপালে হাত রেখে টেম্পারেচার চেক করে দেখতে দেখতে শীতল গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল সে। দুপুরে খেয়েছো? বিন্দু কথা বলল না। সে যে বেজায় অভিমান করছে এতই যখন চিন্তা, তাহলে তাকে রেখে গেল কিভাবে? রুহি বলে ওঠে। ফুল রাগ করেছে ভাইয়া, খায়ও নি। আজকে কি না গেলে হতো না? অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে বিন্দুর পানে চেয়ে চোয়াল শক্ত করে বলল। তোর ফুলের কাছে বসে থাকা ছাড়াও আমার অনেক কাজ আছে। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে বিন্দুর পানে চেয়ে চোয়াল শক্ত করে বলল। অর্ণর কথা শেষ হবার পরপরই মীরা আর সাজেদা বেগম এলো। সাজেদা বেগমকে একা রেখে আসবে তাই তাকেও সঙ্গে করে নিয়ে এসেছে রুহি। মীরা অর্ণকে বলেন। কখন থেকে কয়টা খেয়ে ওষুধ খেতে বলেছি, মেয়েটা কথাই শুনছে না। তুমি বলে দেখো, তোমাকে কি এখনো খাবার দেব? অর্ণ উঠে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে উপরে যেতে যেতে বলল। খাবারটা কষ্ট করে উপরে পাঠিয়ে দিন। রুমে আসো চড়ুই, কুইক। বিন্দু তেরামি করে বসেই রইল, যেন সে শুনতেই পায়নি। মেয়েকে বসে থাকতে দেখে মীরা বললেন। বসে আছিস কেন? যা রুমে যা। বিরক্ত হয়ে উঠে চলে গেল। বৃষ্টি মেহেদির দিকে তাকিয়ে বলল। দেখছো বউকে কিভাবে ভালোবাসতে হয়? শিখে রাখো ভাইয়ার কাছ থেকে। গম্ভীর গলায় কথা বললেও কথাগুলিতে থাকে অগাধ ভালোবাসা আর অধিকার। মেহেদি ছোট ছোট চোখে তাকিয়ে বলল। কেন, আমি কি তোকে কম ভালোবাসি? এভাবে তো বাসো না। এক একজনের ভালোবাসার ধরন এক এক ধরনের। তার মতো আমি চাইলে হতে পারবো না। তাছাড়া তার মতো ভালোবাসতে যাবই বা কেন? আমার ভালোবাসায় কি তোর হচ্ছে না? মেহেদির কথা শুনে বৃষ্টি মুখ লটকে বলল। না হচ্ছে না, আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে। মেহেদি দুষ্টু হেসে বৃষ্টির কোমর পেঁচিয়ে কাছে টেনে বলে। ধরলে তো সারা দেশের কান্নাকাটি শুরু করে দিস, আবার বলিস হচ্ছে না। ফাঁকা রুমে চল, তোকে একটু ডুব দিয়ে আনি আমার ভালোবাসার উন্মাদনায়। আমিও আছি ভাইয়া এখানে, একটু তো শরম করো। ডুবিস ভাসিস সমস্যা নেই, কথা হচ্ছে একটু চিপা গিয়ে নে। আর রুহির কথা শুনে বৃষ্টি লজ্জায় ছিটকে দূরে সরে যায়। মেহেদি কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে স্বাভাবিকভাবে বসে। আর রুহি যে এখানে আছে তারা ভুলেই গিয়েছিল। আর রুহি উঠে যেতে যেতে টিটকারি কেটে বলল। আমি যাই, নয়তো তোদের উত্তেজনা ঢেউয়ে ভেসে যেতে পারি আমি। আর রুহি যেতেই বৃষ্টি মেহেদির বাহুতে চাপড় মেরে বলল। দিলে তো মেয়েটাকে ভাগিয়ে। আশ্চর্য, লজ্জার কি আছে? ওকে সিঙ্গেল যে এসব বোঝে না। ওরা বুঝি সাধু, কিছু করে না। বৃষ্টি মেহেদির গায়ে কুশল মেরে বলল। অসভ্য বেলাজ বেটা, আজকাল কিছুই মুখে আটকায় না। না থাক, বসে থাক একা একা, অভদ্র বেটা ছেলে। বিন্দু রুমে এসে দেখলো অর্ণ গোসল করে বেরিয়েছে। লোকটা এত তাড়াতাড়ি গোসল করলো কি করে? বিন্দু বুঝলো অর্ণর তাড়া আছে, হয়তো কটা খেয়েই চলে যাবে। এমন প্রায় সময়ই হয়। ততক্ষণে দুজনের খাবার দিয়ে গেছে রুহি। অর্ণ টি শার্ট আর ট্রাউজার পরে খাবার খেতে বসলো। চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস, করলা ভাজি। চিংড়ি মাছে বিন্দুর অ্যালার্জি, তাই সেটা উঠিয়ে রাখলো অর্ণ। মাংস দিয়ে থালার একপাশে মেখে বিন্দুকে ডাকলো। খেতে বসো চড়ুই, আমার সময় কম, কথা যেন দ্বিতীয়বার রিপিট করতে না হয়। বিন্দু সত্যি সত্যি অর্ণর সামনে গিয়ে বসলো। অর্ণর হাতে খাওয়া কি করে মিস করতে পারে? অর্ণ ভাত মুখের কাছে ধরতেই বিন্দু হা করে ভাত নিল গাল ভরে। অভিমান নিমপাতার বড়ির সাথে করছে, ভাতের সাথে তো নয়। 2-3 লোকমা খেয়ে আর খেলো না মেয়েটা। মজা লাগছে না, ভাত মুখটা কেমন তেতো হয়ে গেছে। অর্ণ বোঝে তাই জোর করে না, নিজে এটো খাবারটুকু শেষ করে ওঠে। ড্রয়ার থেকে বিন্দুর ঔষধ বের করে এনে দেয় বিন্দুর হাতে। বিন্দু বিনা বাক্য ব্যয় ভদ্র বাচ্চার ন্যায় খেয়ে নিল সেটা। অর্ণ বেডে শুয়ে আছে, ডাকে বিন্দুকে। কাছে আয় চড়ুই। বিন্দু যাবে না করেও খাটের পুতুলের মতো অর্ণর নিকট এগিয়ে যায়। অর্ণ বিন্দুর হাত ধরে টেনে নিজের বুকের সাথে লেপ্টে ধরে। বিন্দুও চুপচাপ শুয়ে রইল অর্ণর বুকের সাথে। বেশ কিছুক্ষণ কেটে গেল। নিস্তব্ধতা ভেঙে অর্ণ বলল। যেটা পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে বলে ফেল। অর্ণ কথাটা বলার সঙ্গে সঙ্গেই বিন্দু পেটের মধ্যে চেপে রাখা কথাগুলো ঝরঝর করে বলতে শুরু করলো। সারা দিনে একটা ফোন পর্যন্ত করেননি। 1 মিনিট ফোন বা মেসেজ করে কেমন আছে জিজ্ঞেস করার সময় হয়নি আপনার।
আপনার হৃদয়টা এত পাষাণ কেন কর্নেল সাহেব? বড্ড অভিমান মেশানো বিন্দু বাণীটুকু। অর্ণ অবাক হলো না। সে যে এই মেয়েটার আগাগোড়া পুরোটাই চেনে। সে দম করে শ্বাস নিয়ে বলল, অযাচিত রাগ করে নিজের ক্ষতি করছিস কেন চড়ুই পাখি? তুই জানিস না আমি কতটা ব্যস্ততায় থাকি? তারপরও যে একটু সময় পেলেই ছুটে বাসায় আসি, কার জন্য আসি? বিন্দু কথা বলে না, অর্ণকে জড়িয়ে ধরে শক্ত করে। সে জানে লোকটার ঠিক কতটা দায়িত্ব কাঁধে। অর্ণ হাতের কবজিতে থাকা ঘড়িতে চোখ বুলিয়ে বলল, আজকে হাতে সময় কম, ইম্পর্ট্যান্ট কাজ আছে। এখন একদম বাইরে যাবি না, চুপচাপ ঘুমোবি, ঠিক আছে? আমি তাড়াতাড়ি চলে আসবো। অর্ণ বিদায় নিয়ে চলে গেল। বিন্দু মন খারাপ করে, তবে অর্ণর এই আদুরে স্পর্শ, নরম সুর অভিমান গলে জল হয়ে গেল। অর্ণ যে গুরুত্বপূর্ণ কাজ রেখে তার কাছে এসেছে বুঝতে পেরে আনন্দিত হলো তনু মন। আর এতেই যেন ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ল অসুস্থ দেহ মনে। থুলি বেলায় মারিদ তার বউয়ের এলো অর্ণর বাসায়। অর্ণ মেহেদি আর মারিদ ড্রয়িং রুমে বসে আছে। বৃষ্টি, রুহি, বিন্দু আর মারিদের স্ত্রী গল্পে মশগুল। দিনের আলো ফুরিয়ে বাহিরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। মারিদের স্ত্রী তটিনী বলে, তা তোমাদের সংসার কেমন চলছে বিন্দু? স্বামী, সংসার, পড়াশুনো, এতটুকু মেয়ে একসঙ্গে কি করে সামলাও? আপনাদের সবার দোয়ায় চলে যাচ্ছে আপু। মায়েদের কাছে শুনেছি ভাইয়া খুব রাগী, তোমাকে খুব ভালোবাসে, তাই না? তার বলতে পারলে মাথায় তুলে নাচে। বৃষ্টির কথা শুনে চোখ কুঁচকে যায় বিন্দুর। তটিনী হাসে, বলে, সেটাই তো উচিত, পুতুলের মতো পুচকে তার। বাই দ্য ওয়ে, আমাদের এখন যেতে হবে বিন্দু, আমার জন্য দোয়া কইরো। তোমার ভাগ্নি ভাগনা আসতে চলছে। কি সত্যি? বিস্ময়ে চেঁচিয়ে উঠল বিন্দু। তটিনী হেসে বলে, হ্যাঁ সত্যি, 4 মান্থ চলছে। আপনাদের তো বিয়ে হয়েছে, বেশি সময় হয়নি। এত তাড়াতাড়ি বাবু নিলেন যে? আপনার ডাক্তারি? ইতস্তত বোধ করে বলে উঠল বিন্দু। তটিনী লাজুক হেসে বলল, মারিদ চেয়েছে তাড়াতাড়ি একটা বাবু নিতে, তার বাবু চাই, বাবা হতে চায় সে। বাবু ভূমিষ্ঠ হোক, সুস্থ হয়েই না হয় একেবারে কাজে জয়েন হলাম, ক্ষতি কি? বিন্দু কি যে খুশি হলো তটিনীর বাবু শুনে। সন্ধ্যায় আর যেতে দিল না তাদের, ধরে বেঁধে সব কটাকে রেখে দিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে রুহি। ঘাড়ের পিছনে চুল বেঁধে আছে চিকন সোনার চেনের সাথে। কতক্ষণ ধরে টেনে টুনেও খুলতে পারছে না। জোরে টানলে যদি ছিঁড়ে যায়, তাই রিস্ক নিল না। চেনটা বাসর রাতে শাদি দিয়েছে, বহু মূল্যবান এটা তার কাছে। হঠাৎ দরজা খোলার খট করে আওয়াজ হতেই রুহি পেছনে না তাকিয়েই বলে, ফুল এসেছিস? প্লিজ এটা একটু খুলে দে তো। কথাটা বলার কয়েক সেকেন্ডের মধ্যেই একজোড়া শীতল হাত এসে রুহির ঘাড়ে পড়ল। রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলে আয়নায় তাকাতেই চমকালো থমকালো। বিস্ময়ে অভিভূত হয়ে বড় বড় চোখ করে বলল, তুমি? শাদি রুহির পেটের দুপাশে হাত দিয়ে চাপ দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নিল। রুহি ফের অবাক হয়ে বলে উঠল, তুমি এত রাতে? কেন আসতে পারি না? আমাকে দেখে খুশি হওনি? চলে যাব? এই না না, আমি তো জিজ্ঞেস করছি তুমি আসবে বলে আসলে না যে হঠাৎ। সারপ্রাইজ দিতে আসলেন, তুই খুশি হোসনি? খুব সারপ্রাইজ হয়েছি, বড্ড খুশি হয়েছি। রুহির কথা শুনে শাদি ঘড়ির দিকে তাকালো। রাত 11:59 সে বলে, চোখটা বন্ধ কর জানেমান। কেন? করতে বলেছি কর। সত্যি সত্যি রুহি চোখ বন্ধ করে দেয়। শাদি একটা রিং রুহির ডান হাতের আঙ্গুলে পরিয়ে দিতে দিতে বলল, হ্যাপি বার্থডে জানেমান। রুহি হতভম্ব হয়ে তাকিয়ে আছে ডায়মন্ডের রিংটার দিকে। অবাক হয়ে বলে, আজকে আমার জন্মদিন। হায় আল্লাহ, আমার তো মনেই নেই। আপনি ছাড়া সবার মনে আছে। আমি বারণ করেছি কাউকে উইশ করতে। আমার বউকে আমি আগে উইশ করব। পছন্দ হয়েছে এটা? রুহি হাত নেড়ে ছেড়ে দেখে বলে, খুবই সুন্দর। থামে রুহি, পুনরায় বলল, এতটা পথ জার্নি করে এসেছো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসি। রুহি রুম থেকে বের হতে নিলেই শাদি টেনে ধরে। এত দূর থেকে এসেছে কি ভাত খেতে? ভাত খাবে না তাহলে কি খাবে? অবাক হয়ে জিজ্ঞেস করে রুহি। শাদি রুহির ঠোঁটে ঠোঁট ছোঁয়ায় অকপট স্বীকারোক্তি দেয়। তোকে খাবো। রুহি লজ্জায় লাল হয়ে গেল। আমতা আমতা করে বলল, ফ্রেশ হয়ে আসো আগে। শাদি রুহির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, একেবারে হব। বহুদিন ধরে উপোস আমি,
খবরদার, বাধা দিবি না হাঁপানো রোগী। তোকে পুরোপুরি কাছে পাওয়ার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। রুহি লজ্জায় হাঁসফাঁস করে বলল, সকালেই চলে যাবে? আম্মুর সাথে দেখা করবে না? দেখা করে এসেছে, খুব সকালে যাব, তখন দেখা হবে না। খেয়েছিলে কিছু? বাকিটুকু শেষ করতে পারে না মেয়েটি। সাদি রুহিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিতে দিতে বলল, তখন দেখা হবে। শ্, কোনো কথা নয়। আজকে রাতটা শুধু আমার। পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে চুপচাপ আমাকে অনুভব কর হাঁপানো রোগী। রুহি সত্যিই আর টুস শব্দটি করে না। সাদি রহমানের সাড়া দিয়ে দুজনেই পবিত্র মিলনে আবদ্ধ হলো। বিন্দুর জ্বরটা পুরোপুরি না গেলেও আগের থেকে অনেকটাই কমেছে। একদিনেই কেমন মুখটা শুকিয়ে গেছে, শরীরটা কেমন আবার গরম হয়ে উঠেছে। রাতের মেডিসিন খেয়ে ঘুমানোর জন্য শুয়েছে, কিন্তু কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না। বিন্দু উঠে বসে, অর্ণ সোফায় বসে কিছু ফাইল দেখছে। চেহারা অতিরিক্ত গম্ভীর, দেখেই মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছে। বিন্দু বিছানা থেকে নেমে পিলপিল পায়ে অর্ণর পাশে গিয়ে বসে। কিছুক্ষণ চেয়ে চেয়ে অর্ণর কাজ দেখে। অর্ণ এতটাই মগ্ন যে সে ছাড়া কারো অস্তিত্বই নেই এখানে, এমন ভাব। বিন্দু রিনরিনে গলায় ডাকে, শুনছেন? শুনছি। ফাইলে চোখ রেখেই শীতল গলায় বলে উঠল অর্ণ। বিন্দু গালে হাত দিয়ে ভাবুক গলায় বলে, আমাদের একটা বেবি হলে কেমন হয় কর্নেল সাহেব? খুবই বাজে। অর্ণর এই রূপ উত্তর শুনে বিন্দুর মনটা খান খান হয়ে গেল। সে ভেবেছে অর্ণ বেবির কথা শুনে খুব খুশি হয়ে নাচতে নাচতে রাজি হয়ে যাবে। লোকটা যে নির্দয় ভুলে গিয়েছিল সে। বিন্দু টিপ টিপ করে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি কিন্তু সিরিয়াস। অর্ণ এবার ফাইল থেকে চোখ সরিয়ে বিন্দুর পানে চেয়ে গম্ভীর গলায় শুধালো, আমি কি রসিকতা করছি? গিয়ে ঘুমাও, বিরক্ত না করে। বিন্দু গেল না, তেরামি করে বলল, বেবি কি মামা বাড়ির মোয়া? চাইলেই হয়ে গেল? যখন সময় হবে এমনিতেই হবে, এখন বিরক্ত না করে যাও। বিন্দুর এত কিছু বোঝে না। মারিদের বিয়ে হয়েছে সেদিন, অথচ তাদের বেবি হচ্ছে। তাহলে তার কেন হবে না? এই চিন্তায় চোখে ঘুম আসে না বেচারির। বিন্দু মৃদু গলায় বলল, আমার বেবি চাই। তটিনী আপুর বেবি হবে, শুনেছেন? অর্ণ কাঁচে ফাঁকে ছোট করে বলল, তাদের বেবি হলো সেদিন, অথচ তারা মা বাবাও হচ্ছে। আমিও মা হতে চাই। আল্লাহর কাছে যাও। অর্ণর এমন নির্লিপ্ত ভাবভঙ্গি পছন্দ হলো না বিন্দুর, তবুও শান্ত স্বরে বলল, চেয়েছিলাম, দিচ্ছে না, এখন আপনি দিন। আচ্ছা, এখন ব্যস্ত আছি, ডিস্টার্ব করো না, পরে অর্ডার করে দিব। অর্ডার করে দিব? অর্ডার করবে মানে কি? বাবু কি অর্ডার করে? লোকটা তার সাথে মজা করছে, তার চাওয়াটাকে ছোট চোখে দেখছে। বিন্দু অর্ণর হাত থেকে ফাইল টেনে নিয়ে ঠাস করে সোফায় ফেলে রাগে ক্ষোভে বলল, আমার বাবু চাই, বাবু দি। আর একটা কথা বলবি, এক আছাড় মারবো। যা ইডিয়েট এখান থেকে। জ্বরে চোখে দেখে না তার বাবু চাই? বাচ্চা নেওয়ার বয়স হয়েছে তোর? কাজে বিরক্ত করলে কানের নিচে একটা মারবো, দুনিয়াদারি অন্ধকার দেখবি। অর্ণর ধমকে বিন্দুর আঁখি পল্লব ভারী হয়ে ওঠে। মেয়েটি কিছু না বলেই উঠে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। অর্ণ দেখেও পাত্তা দিল না, পুনরায় নিজের কাজে মনোযোগ দেখার চেষ্টা করলো। বেয়াদব মেয়েটার জন্য আর কাজে মনোযোগ দিতে পারছে না। সে উঠে দাঁড়ালো, লম্বা লম্বা কদমে এগিয়ে গেল পাশের খালি রুমের সামনে। সবাই ঘুমিয়ে গেছে, কারো কাছে যাওয়ার চান্স নেই। অর্ণ কণ্ঠ খাদে নামিয়ে বলল, চড়ুই, ওপেন দ্য ডোর। বিন্দু কোনো প্রত্যুত্তর করলো না। অর্ণ স্পষ্ট শুনতে পেল নাক টানার শব্দ। অর্ণর চোয়াল শক্ত হলো, তীক্ষ্ণ গলায় বলল, রুমে চলো চড়ুই, মেজাজ খারাপ হচ্ছে কিন্তু আমার। আগে বেবি চাই আমার। ভেতর থেকে জেদি গলায় বলে ওঠে বিন্দু। অর্ণ ক্রুদ্ধ হয়ে কিছু বলতে গিয়েও গিলে ফেলল। শীতল গলায় শুধালো, ওকে, রুমে চলো, দিচ্ছি। বিন্দু লাফিয়ে উঠে বলল, সত্যি? অর্ণ দাঁতে দাঁত পিষে বলল, হ্যাঁ, দরজা খোলো। বিন্দু খুলতে চেয়েও খোলে না। আপনাকে বিশ্বাস করি না, ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবেন না, আপনার কাছে যাব না। দরজা খোলো, কাছে না আসলে বেবি দিব কিভাবে? সত্যিই তো, কাছে না আসলে বেবি আসবে কোথা থেকে? বিন্দু দরজা খুলতেই অর্ণ বিন্দুর নাজুক দেহটা কোলে তুলে নিয়ে হাঁটা দিল নিজের রুমে। ফকফকা আলোটা নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল বিছানায়। বিন্দুর কপাল কুঁচকে এলো। অর্ণ কি ঘুমাচ্ছে? সে যে বলল বেবি দিবে। বিন্দু অর্ণকে ঠেলে বলল,
আমার বাবু চাই, আপনি বলেছিলেন দেবেন। অর্ণ বন্ধ চোখের পাতা খুলে তাকালো, শান্ত গলায় বলল। তোর গায়ে যে জ্বর ভুলে গেছিস? আগে সুস্থ হ, তারপর দেখা যাবে। বিন্দু জেদ চেপে গেল। তার বাচ্চা চাই চাই, তাকে মিথ্যে কথা বলে আনা। আপনি মিথ্যা কথা বলে এসেছেন, আপনি মিথ্যা কথা বলে এনেছেন আমাকে। আমার এক্ষুনি বাবু চাই চাই চাই। সকালে কিন্তু বলতে পারবি আমি তোর অসুস্থতার ফায়দা লুটছি। ভেবে বল, মাঝপথে কান্নাকাটি করলেও আমি কিন্তু গ্রাহ্য করব না। কাঁদবো না। বুঝিস কিন্তু? বুঝেছি। লজ্জা গেলে স্পষ্ট উত্তর বিন্দুর। বিন্দু কাঁদবে না বলেও অর্ণর সংস্পর্শে এসে প্রগাঢ় স্পর্শে কাঁদলো। তবুও সহ্য করে নিল। তার বাবু চাই। মাঝরাতে বিন্দু একেবারেই নিস্তেজ হয়ে পড়ে। অর্ণ বিরক্ত হয়ে বিন্দুর অসুস্থতার জন্য তাকে রেহাই দেয়। দুজনেই গোসল করে আসে। বিন্দু কম্বল মুড়ি দিয়ে নিস্তেজ হয়ে শুয়ে আছে। হঠাৎ করেই সারা রাজ্যের শীত লাগছে। শরীর গরম হয়ে উঠেছে আবার। অর্ণ বিন্দুর কাছে এসে ডাকলো। চড়ুই, ওঠো তো একটু। বিন্দু বেশ সময় নিয়ে ধীরে ধীরে উঠে বসলো। অর্ণ গ্লাস ভর্তি দুধ বিন্দুর সামনে বাড়িয়ে দিয়ে বলল, এটা নতুন কিছু নয়। প্রতিবার ঘনিষ্ঠ মুহূর্তের পরে অর্ণ দুধ দেয় বিন্দুকে। বিন্দু খেতে না চেয়ে মানা করে দিলে খুবই বকে। এখন আর কিছু বলতে হয় না, দিলেই বিনা বাক্যে ঢকঢক করে খেয়ে নেয়। আজকে খেতে ইচ্ছে করছে না, মুখটা কেমন তেতো তেতো লাগছে। বিন্দু নাকচ করে মৃদু গলায় বলল, আজকে না খেলে হয় না কর্নেল সাহেব, একটুও খেতে ইচ্ছে করছে না, মুখটা কেমন তেতো তেতো লাগছে, সত্যি বলছি। অর্ণ আজকে আর ধমকালো না, শীতল গম্ভীর গলায় শুধালো, বেবি চাই না? চাইলে খাও। দুধের সাথে বাচ্চার কি সম্পর্ক মাথায় ঢুকলো না বিন্দুর। সে কথা না বাড়িয়ে গ্লাস হাতে তুলে বলল, চাই চাই খাচ্ছি। পরপর 4টে ক্লাস করে ক্যাম্পাসের এক নিরিবিলি স্থানে বসে বিন্দু আর নতুন বন্ধু শবনম। তুই একটু এখানে বস, দুটো ঠান্ডা পানি নিয়ে আসি, গরমে গলাটা শুকিয়ে গেছে। শবনমের কথা শুনে বিন্দু মাথা নাড়ল। তারপর বিষণ্ণ মনে বসে রইল। বেশ কিছুদিন জ্বরে ভুগলো মেয়েটা। দরুন আগের থেকে মুখটা খানিক শুকিয়ে গেছে। আজকাল বিন্দুর মুখে হাসি ফোটে না, সব সময় উদাসীন হয়ে বসে থাকে। মা হওয়ার স্বপ্নটা গত সপ্তাহে পিরিয়ড হওয়ার পরেই ভেঙে গেছে। সেদিন বিন্দুর সে কি কান্না, অথচ পাষণ্ড হৃদয়হীন লোকটা ধমকে বলেছিল, এত কান্নাকাটি করার কি আছে? যখন সময় হবে এমনিতেই হবে। আগে বড় হ, লেখাপড়ায় ফোকাস কর। তার কথাবার্তা ভাবভঙ্গি দেখেই বোঝা যায় সে বাচ্চা চায় না। না হলে তার মুখে অসন্তুষ্টের ছাপ দেখা যায় না কেন? লোকটা কি বোঝে না সে এখন আর লেখাপড়ায় মনোযোগী হতে পারে না? তটিনী আপুর 5 মাস শেষ হয়েও গেল, আর সে এখনো কনসিভ করতেই পারল না। তার এই কষ্টটাকে বর্বর লোকটা বোঝে না। বুঝলে তার কষ্টে কষ্ট পেত, এভাবে নির্লিপ্ত থাকতো না। কি রে, কি হয়েছে তোর? সে কখন থেকে ডাকছি, মন কই তোর? শবনমের উচ্চস্বরে নিজের কল্পনা জগৎ থেকে ছিটকে বেরিয়ে আসে বিন্দু। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, চাই চাই খাচ্ছি। কতক্ষণ ধরে ডাকছিস, শুনতেই পেলি না? কি এত ভাবছিস? সত্যি করে বলতো তোর কি হয়েছে? বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি কেমন মনমরা হয়ে থাকিস, কথা কম বলিস। কি হয়েছে বল? এই মেয়েটাও খেয়াল করেছে সে মনমরা হয়ে থাকে, অথচ ঘরের পুরুষটি দেখলো না। হতাশার শ্বাস নিল বিন্দু। শবনম এখনো তাকিয়েই আছে। অতঃপর এবার সে মুখ খুলল, আমরা তো গুড ফ্রেন্ড, তাই না? বিন্দু মাথা নেড়ে সম্মতি দিল। তাহলে আমাকে বলা যায় না তোর মনে জমিয়ে রাখা কথাগুলো? এমনও তো হতে পারে আমি তোকে হেল্প করতে পারি, বা তোর মনটা হালকা হলো। শবনমের সাথে অল্প দিনের বন্ধুত্ব হলেও বেশ গভীর। বিন্দু নিজের হতাশার কথা বলে, মা না হওয়ার ব্যর্থতা বলে। সবকিছু শুনে শবনম বলল, আরে এই সমস্যার সম্মুখীন এখন প্রায় মানুষই হচ্ছে। তোর তো আর বয়স পেরিয়ে যাচ্ছে না, চেষ্টা কর, ধৈর্য ধর, ঠিক হবে। আচ্ছা একটা কথা বলতো, তোরা কি পদ্ধতি ব্যবহার করিস? পিল নিস নাকি প্রোটেকশন? এত খোলামেলা কথা শুনে বিন্দু লজ্জায় পড়ে গেল। শবনম বিন্দুর মাথায় চাটি মেরে বলল, আরে লজ্জা পাচ্ছিস কেন? বলতি আমরাই তো। বিন্দু ইতস্তত বোধ করে মাথা নেড়ে না বোধক মাথা নাড়ল। শবনম চিন্তিত সুরে বলল,
কিছু নিচ্ছিস না তাহলে তো কনসেপ্ট করার কথা। তুই বলছিস তোর ঋতুচক্র ঠিক আছে। আচ্ছা, ভাইয়ার সমস্যা নেই তো? বিন্দু অবাক হয়ে বলল, কি কি সব বলছিস? শোন, বাচ্চা না হলে আমাদের সমাজে শুধু নারীদেরকেই দোষ দেয়, কিন্তু পুরুষেরা কিছু খামতির জন্য অনেক সময় বাচ্চা কনসেপ্ট করে না। বিন্দু যেন গভীর চিন্তায় ডুবে গেল। তার বিশ্বাস হচ্ছে না অর্ণর এই ধরনের সমস্যা আছে। তার মতো একজন বিচক্ষণ মানুষ এত বড় সমস্যা নিয়ে নিশ্চয়ই বসে থাকতো না। শবনম অর্ণকে চেনে, তার হাজবেন্ডও একজন আর্মি অফিসার, অর্ণর আন্ডারেই কাজ করে। ঠোঁট কামড়ে কি যেন ভাবে শবনম, তারপর হঠাৎ বলে উঠল,